জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনার সঙ্গে আছি মোর্শেদ মিয়াজি। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে ঢাকেশ্বরী মোড় থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা চলছে। সেখান থেকে সবশেষে জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী তানজিলা খান মিম। শোভাযাত্রার আয়োজনের বিস্তারিত জানাবেন মিম। কোথায় গিয়ে শেষ হবে শোভাযাত্রা? শ্রীকৃষ্ণের জন্মদিন আজ, আর তাই তো এই জন্মতিথিতে পালিত উৎসবকেই বলা হয় কৃষ্ণ জন্মাষ্টমী। কৃষ্ণের জন্ম শ্রাবণ মাসের কৃষ্ণ পক্ষের অষ্টম তিথিতে হয়। এই দিনটিকেই আসলে এই জন্মাষ্টমীর দিন হিসেবে গণনা করা হয় এবং এই দিন এই জন্মাষ্টমীর যে আয়োজন থাকে সেটি পালন করা হয়। আজ বরাবরের মতোই সকাল থেকেই কিন্তু জন্মাষ্টমীর যে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে জন্মাষ্টমীর যা যা আয়োজন ছিল সেগুলো দেশের বিভিন্ন মন্দিরে মন্দিরে পালিত হয়েছে এবং এখন রাজধানীর পলাশী মোড় থেকে শুরু হয়েছে জন্মাষ্টমীর মিছিল। আর সেই মিছিল কিন্তু এখন সেই পলাশী বাজার থেকে জগন্নাথ হল এবং জগন্নাথ হলের থেকে দোয়েল চত্বর, কেন্দ্রীয় শহীদ মিনার অভিমুখে ছিল কিছুক্ষণ, তারপর সেখান থেকে দোয়েল চত্বরে রয়েছে, এখন অবস্থান করছে এবং সেই মিছিলটা এখন যাচ্ছে হাইকোর্টের দিকে। এরপর বঙ্গবাজার হয়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন ভবন থেকে গোলাপ শাহ মাজার, এরপর সেখান থেকে গুলিস্তান মোড়, তারপর নবাবপুর রোড এবং এরপর রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্কে এই মিছিলটি শেষ হবে। দীর্ঘ একটি মিছিল আপনি দেখতে পাচ্ছেন এবং এই মিছিলে অসংখ্য সনাতন ধর্মাবলম্বীরা অংশগ্রহণ করেছে। সেই মিছিলটি নিয়ে তারা দীর্ঘ পথ যাত্রা করছেন এবং এই যাত্রার মধ্য দিয়ে তারা যেটি বলছেন যে তাদের যে এক ধরনের আনন্দ এই জন্মাষ্টমী পালনে, সেই আনন্দ তারা পেয়ে থাকেন। যেহেতু এই জন্মাষ্টমীতে বিভিন্ন গৃহে গৃহে অর্থাৎ কেউ ব্যক্তিগতভাবেও তার নিজের বাসাতেও পূজার আয়োজন করে থাকেন, কেউ তার বাইরে গিয়েও যখন কেউ মিছিলে অংশগ্রহণ করেন সকলের সাথে, তারা বলেন যে এই যে আনন্দ, সেই আনন্দের মাত্রাটা আসলে আরো অনেক গুণ বেড়ে যায়। আমি বলছিলাম পলাশীর মোড় থেকে এই মিছিলটির যাত্রা শুরু করেছে। ঢাকেশ্বরী মন্দির থেকে অনেকে একত্রিত হয়ে তারা পলাশীর মোড়ে আসে এবং সেখান থেকে মিছিলে তিন বাহিনীর প্রধান একত্রিত হয়ে একটি প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে কিন্তু এই মিছিলের উদ্বোধন করেন। আর সেখানে তিন বাহিনী প্রধানই বক্তব্য রেখেছেন এবং সকলেই কিন্তু বলেছেন যে আসলে এই যে বাংলাদেশ, এই বাংলাদেশ আসলে শান্তি ও সম্প্রীতির একটি দেশ। এখানে সকল ধরনের ভেদাভেদ ভুলে সকল ধর্ম বর্ণ নির্বিশেষে হিন্দু মুসলমান পাহাড়ি আদিবাসী সকলে একসঙ্গে বসবাস করবেন এবং সকলের এই যে ধর্মীয় এক একটি উৎসব, সেই এক একটি উৎসব সকলেই যেন নির্বিঘ্নে পালন করতে পারে, তার জন্য কিন্তু সকলেই তারা সহযোগিতা করবেন এবং দেশের নাগরিক হিসেবে কেউ যদি সেই সহযোগিতা বিশেষভাবে তাদের কাছে চান কিংবা কেউ যদি নিরাপত্তাহীনতায় ভোগেন, সেই জায়গাগুলোতেও তারা সর্বাত্মক সহযোগিতা করার জন্য বদ্ধপরিকর রয়েছেন, সেটি তারা আসলে আশ্বাস দিয়েছেন আজকের এখানে অনুষ্ঠানে যারা মিছিলে অংশ নেওয়ার জন্য উপস্থিত হয়েছিলেন তারা। এবং বিমান বাহিনীর প্রধান, আমি যদি একটু আলাদা আলাদা করে বলি, তিনি কিন্তু বলেছেন যে আমরা ধর্ম নিয়ে কখনোই আসলে ভেদাভেদ করিনি এবং এই যে জন্মাষ্টমী কিংবা শারদীয় দুর্গোৎসব, এগুলো আসলে কখনোই ধর্মীয় ও একটি অনুষ্ঠান নয়, বরং এটি একটি মানবতা প্রচারের বার্তা বলে তিনি উল্লেখ করেছেন। তার বাইরে গিয়ে তিনি বলেছেন বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল উদাহরণ, সেটি হচ্ছেন এই যে উৎসবগুলো, সেই উৎসবগুলো আমাদেরকে মনে করায়। তার বাইরে গিয়েও সেনাপ্রধান বলেছেন যে ভগবান শ্রীকৃষ্ণের যে আদর্শ, সেই আদর্শের বাণী দেশ জুড়ে ছড়িয়ে পড়ার জন্য কিন্তু তিনি আহ্বান জানিয়েছেন। এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। শ্রীকৃষ্ণের জন্মদিন উপলক্ষে বর্ণাঢ্য র্যালির সবশেষ জানাচ্ছিলেন সহকর্মী তানজিলা খান মিম। শত শত বছর ধরে হিন্দু মুসলমান পাহাড়ি আদিবাসী একসাথে বসবাস করছে। সেই শান্তি সৌহার্দ্য বজায় রাখতে হবে। এদেশে কোনো ভেদাভেদ থাকবে না। সশস্ত্র বাহিনী সবসময় সবার পাশে থাকবে। নিশ্চিন্তে এই দেশে বসবাস ও ধর্মীয় উৎসব পালন করা যাবে বলে জানিয়েছেন সেনা প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। বিকেলে শ্রীকৃষ্ণের 5251তম জন্মতিথি উপলক্ষে শোভাযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি একথা বলেন। এ সময় নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হাসান, বিমান বাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান সহ হিন্দু ধর্মের নেতারা উপস্থিত ছিলেন। তারা বলেন এটি শুধু ধর্মীয় অনুষ্ঠানে নয়, এটি মানবতা প্রচারের একটি বার্তা। তাদের বক্তব্যের পর জন্মাষ্টমীর র্যালির উদ্বোধন
করেন তারা। এ সময় রাজধানীর আশপাশের হিন্দু ধর্মাবলম্বীরা র্যালিতে অংশ নেন। অত্যাচারীর বিরুদ্ধে দুর্বলের অধিকার প্রতিষ্ঠা এবং দুষ্টের দমন ও শিষ্টের লালন করতে পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন শ্রীকৃষ্ণ, এই বিশ্বাস পোষণ করেন সনাতন ধর্মাবলম্বীরা। শ্রীকৃষ্ণের এই আবির্ভাব তিথি শুভ জন্মাষ্টমী হিসেবে উদযাপন করেন সনাতন ধর্মাবলম্বীরা। এই দিন কেবল একটি ধর্মীয় উৎসব নয়, এটি সত্য, ন্যায়, প্রেম, সহমর্মিতা এবং মানবতার মহিমা প্রচারের এক চিরন্তন বার্তা। শ্রীকৃষ্ণ তার জীবন ও কর্মে আমাদের দেখিয়েছেন কিভাবে অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াতে হয় এবং দুর্বলকে রক্ষা করতে হয়। আজকের এই শোভাযাত্রা আবারও বিশ্বের কাছে প্রমাণ করবে বাংলাদেশ একটি শান্তি ও সম্প্রীতির দেশ, যেখানে ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা একে অপরের প্রতি শ্রদ্ধাশীল এবং আমরা একত্রে শান্তিতে বসবাস করতে পারি। আমরা সবসময় আপনাদের পাশে থাকব, আমরা এক হয়ে আপনাদের সাথে কাজ করে যাব। আপনারা নিশ্চিন্তে এই দেশে বসবাস করবেন, আপনাদের যত ধর্মীয় পরব আপনারা উদযাপন করবেন, আনন্দ উদযাপন করবেন, আমরা একসাথে এই আনন্দ ভাগাভাগি করে নিব। সনাতন ধর্মাবলম্বীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথিতে নানা আয়োজনে পালিত হচ্ছে জন্মাষ্টমী উৎসব। এই উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বের হয় বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা সভা সহ চলে নানা অনুষ্ঠান। চট্টগ্রামে জন্মাষ্টমীর উপলক্ষে নগরের আন্দরকিল্লা মোড় থেকে শোভাযাত্রা শুরু হয়। সনাতনী ধর্মাবলম্বীরা নানান সাজে শোভাযাত্রায় অংশ নেন। আন্দরকিল্লা মোড়ে জন্মাষ্টমীর শুভ উদ্বোধন ঘোষণা করেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডক্টর শাহাদাত হোসেন। ময়মনসিংহে নানা আয়োজনে জন্মাষ্টমী উৎসবে দুর্গাবাড়ি মন্দির থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা হয়ে নগরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিভিন্ন সাজে শোভাযাত্রায় অংশ নেন সনাতন ধর্মাবলম্বীরা। জন্মাষ্টমীর শোভাযাত্রা ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। এছাড়া বগুড়ায় দিনব্যাপী নানা আয়োজনের মধ্য দিয়ে পালিত হচ্ছে জন্মাষ্টমী। আর ময়মনসিংহ, চুয়াডাঙ্গা, সিরাজগঞ্জ সহ বিভিন্ন স্থানে পালিত হচ্ছে দিনটি। শিষ্টের দমন, শিষ্টের পালনের জন্য ভগবান এই দিনে এই ধরাধামে আবির্ভূত হন। তিনি ধর্ম সংস্থাপন এবং সাধুদের পরিত্রাণ দেওয়ার জন্য তিনি আবির্ভূত হয়ে এই বিশ্ব সংসারকে তিনি শান্তি দান করেন। সকলেই যেন আগামীতে ভালো থাকি, সকলেই যেন সুস্থ থাকি এবং মঙ্গলমতে চলতে পারি, এই প্রার্থনা রইল। প্রতি বছরে এই তিথিতে ওনার আগমন উপলক্ষে আমরা স্বতঃস্ফূর্তভাবে আনন্দঘন পরিবেশে এই দিনটি উদযাপন করে থাকি। দেশের জনগণ নির্বাচনমুখী হলে কেউ বাধা দিতে পারবে না। প্রধান উপদেষ্টার ঘোষিত সময়েই নির্বাচন হবে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। অবৈধ পলিথিনের ব্যবহার বন্ধের সচেতনতা তৈরি সহ সার্বিক বিষয় দেখতে সকালে মোহাম্মদপুর কৃষি মার্কেট পরিদর্শন শেষে স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, জনগণই মূল শক্তি, সুতরাং জনগণ চাইলে যথাসময়েই নির্বাচন হবে, এটি কেউ ঠেকাতে পারবে না। দেশে যত বড় চাঁদাবাজি থাকুক তাকে আইনের আওতায় আনা হবে বলেও মন্তব্য করেন তিনি। এ সময় যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ ইস্যুতে প্রশ্ন করলে এড়িয়ে যান স্বরাষ্ট্র উপদেষ্টা। প্রধান উপদেষ্টা যেটা বলেছে ওর উপরে আমাদের কারো কোনো কথা নেই। স্যার যেই তারিখে বলছে ওই তারিখে নির্বাচন হবে, যেই মাসে বলছে ওই মাসে নির্বাচন হবে। কে কি বললো ওইটা শোনার আমাদের কোনো দরকার নেই। যে কোনো চাঁদাবাজ ধরন পান আমাদের দেখান, সাথে সাথে তারা আমরা আইনের আওতায় নিয়ে আসবো। এটা ক্ষেত্রে আপনাদের একটু সাহায্য সহযোগিতা দরকার। গণতন্ত্রের যাত্রা পথে বাধা হলে জনগণ রুখে দাঁড়াবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। যারা নির্বাচন বিলম্বিত করার মতো কথা বলছেন তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়। সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮১তম জন্মদিন উপলক্ষে তার সুস্থতা কামনায় দোয়া মাহফিলে তিনি বলেন, গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য ফ্যাসিবাদ বিরোধী জাতীয় ঐক্য ধরে রাখতে হবে। যারা গণতন্ত্র প্রতিষ্ঠার বিরুদ্ধে বাধা সৃষ্টি করবে জনগণ তাদের রুখে দিবে। দেশের সমসাময়িক বিষয় নিয়ে দিক নির্দেশনা দিচ্ছেন বেগম খালেদা জিয়া, তার নির্দেশনায় কাজ করছে বিএনপি। বেগম জিয়ার পরামর্শ দিয়েছেন গণতান্ত্রিক অগ্রযাত্রার পথ থেকে সহজ করতে। এ সময় সুষ্ঠু নির্বাচনের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এই গণতন্ত্রকে যদি আমরা
বিনির্মাণ করতে চাই, অত্যন্ত শক্তিশালী হিসাবে একটি গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে চাই সাম্যের ভিত্তিতে, তাহলে এই গণতন্ত্রের জন্য আমাদেরকে জাতীয় ঐক্য বজায় রাখতে হবে। ফ্যাসিবাদ বিরোধী যে জাতীয় ঐক্য প্রতিষ্ঠিত হয়েছে সেই জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে। আজকে যারা গণতন্ত্রের বিরুদ্ধে বিভিন্ন রকমের বক্তব্যের মধ্য দিয়ে নির্বাচনের বিষয়ে শঙ্কা প্রকাশ করছে, তারা গণতন্ত্রের পক্ষের শক্তি নয়, তারা বাংলাদেশের মানুষের পক্ষের শক্তি নয়। অনেক উপদেষ্টাদের নামে নানা অভিযোগ উঠছে, যা শেখ হাসিনার দুর্নীতির পুনরাবৃত্তি বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। জাতীয় প্রেস ক্লাবে ফ্যাসিবাদ পতনের বর্ষপূর্তি উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এই অভিযোগ করেন। রিজভী বলেন, এটি একটি নির্দিষ্ট দলের বিরুদ্ধে ব্যক্তিগত স্বার্থে কর্মীদের ব্যবহার করা হচ্ছে। তার ভাষায়, এক চেতনাধারীকে বিদায় করে আরেক চেতনাধারীদের নিয়ে আসা হয়েছে। অন্যদিকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, দেশে এখনও প্রকৃত গণতান্ত্রিক পরিবেশ প্রতিষ্ঠিত হয়নি। তার দাবি, সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার গঠনের প্রতিশ্রুতি বিএনপি রক্ষা করবে। তিনি আরও বলেন, ১/১১ নির্বাচন ছিল দেশের জন্য ধ্বংসাত্মক অভিজ্ঞতা। অনুষ্ঠানে শহীদ ও আহতদের পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন দলের নেতারা। আমাদের অনেকে উপদেষ্টার পদ পেয়েছে, অনেকে ভালো আছেন, তাহলে কি আবার নতুন করে নতুন আঙ্গিকে শেখ হাসিনার যে অপশাসন, কুশাসন এবং চুরি, ডাকাতি, সন্ত্রাস, টাকা লুট, চাঁদাবাজি, ভর্তি বাণিজ্য, চাকরি বাণিজ্যের, সেটার কি আবার পুনরাবৃত্তি মানুষ দেখতে চায়? 111-এর মাধ্যমে একটি সরকারকে তখন পরিকল্পিতভাবে বাংলাদেশে প্রতিষ্ঠা করা হয়েছিল এবং যার ফলশ্রুতিতে পরবর্তী 15 বছর তারা বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। রাজশাহীর কাদিরগঞ্জে সাবেক মেয়র AHM খায়রুজ্জামানের চাচাতো ভাই অনিন্দের কোচিং সেন্টারে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র, বিস্ফোরক সহ সন্দেহজনক নানা সরঞ্জাম উদ্ধার করেছে যৌথ বাহিনী। গেল রাত 3টা থেকে এই অভিযান শুরু করে সেনাবাহিনীর সদস্যরা। শনিবার সকালে তাদের সাথে যোগ দেয় পুলিশের বিশেষ দল সিআরটি। পরে কোচিং সেন্টারের ভেতর থেকে 2টি বিদেশি এয়ার গান, একটি রিভলভার, 6টি দেশীয় অস্ত্র, জিপিএস, ওয়াকিটকি ও বাইনোকুলার সহ বিস্ফোরক তৈরির সরঞ্জাম পরে উদ্ধার করা হয়, বিস্ফোরক নিষ্ক্রিয় করা হয়। এই ঘটনায় অনিন্দ সহ 3 জনকে আটক করা হয়েছে। আটকদের তথ্যের ভিত্তিতে কোচিং সেন্টারের পাশের পুকুরে তল্লাশি চালায় আইনশৃঙ্খলা বাহিনী। এই ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। আটক অনিন্দ হোলি আর্টিজানে জঙ্গি হামলা ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষক ডক্টর রেজাউল করিম সিদ্দিকী হত্যার আসামি ছিলেন। ডক্টর ইংলিশের যে সিও অনিন্দ ভাই, তো শুনলাম নাকি এর কাছে নাকি মানে সব অবৈধ অস্ত্রপাতি সব জমা করা আছে, আর বিস্ফোরক কিছু নাকি আছে। প্রফেসরকে হত্যা করার সাথে অভিযুক্ত আছে এবং যার পরে উনি পলাতক ছিলেন, কিন্তু যেহেতু লিটন, সাবেক মেয়র লিটনের আত্মীয় হওয়ার কারণে উনি এখানে শেল্টার পান। কল্পনার বাইরে যে এখানে এই জিনিস থাকবে শিক্ষা প্রতিষ্ঠানে, এটা তো ভাবাই যায় না। এটা একটা রাষ্ট্রদ্রোহ, মানে রাষ্ট্রের বিপরীত এক কথায়। তা আমরা চাই তার একটা তদন্ত করে যেন একটা সুষ্ঠু বিচার হয়। পূর্ব বিরোধ ও সীসা লাউঞ্জের আধিপত্য নিয়ে বনানীতে রাব্বি হত্যাকাণ্ড। সকালে প্রেস ব্রিফিংয়ে এমন তথ্য জানিয়েছে র্যাব 1। গতকাল কুমিল্লায় অভিযান চালিয়ে 2 আসামিকে গ্রেপ্তারের পর প্রাথমিক তদন্ত শেষে ব্রিফিং করে সংস্থাটি। র্যাব 1-এর অধিনায়ক কর্নেল আশিকুর রহমান আরও জানান, হত্যার পর 2 আসামি কুমিল্লায় পালিয়ে যায়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা করছে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় গ্রেপ্তার হওয়াদের কাছ থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি সুইচ গিয়ার চাকু উদ্ধার করা হয়। বৃহস্পতিবার ভোর 4:30টার দিকে বনানীর 11 নম্বর রোডে অবস্থিত সীসা লাউঞ্জটির 2য় তলায় সিঁড়িতে এই হত্যাকাণ্ড ঘটে। নিহত রাব্বি ইন্টারনেট সংযোগের ব্যবসা করতেন। প্রথমেই আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই মিডিয়া ব্রিফিংয়ে আমাদের ব্যাটালিয়ন এখানে। হামজার দেওয়া তথ্যের ভিত্তিতে আসামি মুন্নাকেও কুমিল্লা জেলার বরুড়া থানাধীন গামুরুয়া এলাকা হতে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য যে বর্ণিত হত্যা মামলা রুজু হওয়ার পর অতি দ্রুততার সাথে
উক্ত ঘটনার সাথে প্রত্যক্ষভাবে জড়িত আসামি মুন্না এবং হামজাকে গ্রেপ্তার করতে সক্ষম হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব 1। পূর্ব শত্রুতার জের ধরে ভিকটিম রাহাতকে হত্যা করা হয়েছে বলে আসামিদ্বয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকারোক্তি প্রদান করেন। গ্রেপ্তারকৃত আসামি মুন্না এবং হামজাকে সুস্থ অবস্থায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে ডিএমপি ঢাকার বনানী থানার অফিসার ইনচার্জের নিকট হস্তান্তর করা হবে। চাঁপাইনবাবগঞ্জে মধ্যরাতে হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তির পর চিকিৎসাধীন অবস্থায় রহস্যজনকভাবে 2 শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। স্বজনরা জানান, গোমস্তাপুর উপজেলার ডুবার মোড় এলাকার শেফালি বেগম মহিলা নুরানি হাফিজিয়া মাদ্রাসায় রাতে ঘুমোচ্ছিল মাদ্রাসার আবাসিক শিশু শিক্ষার্থী তানিয়া ও জামিলা। রাত 12টার দিকে তারা হঠাৎ অসুস্থ হয়ে বমি শুরু করে। এ সময় মাদ্রাসা কর্তৃপক্ষ ও স্থানীয়রা তাদেরকে গোমস্তাপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিছু সময় কর্তব্যরত চিকিৎসক দুজনকে মৃত ঘোষণা করেন। অন্যদিকে ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ। সাপে কাটার মতো পায়ে একটু দাগ আছে, সাপে কাটার মতো, আর সাপে কাটার যেরকম হয় ওরকমই মৃত্যুটা মনে হচ্ছে ওরকম। ঘুমন্ত অবস্থায় তারা বলছে যে পেটে পেইন করতেছে, তারপরে বমি হচ্ছে, তারপরে ফেনা বাইর হচ্ছে। দুটো বাচ্চাকে নিয়েছে, হাসপাতালে নিয়ে আসলো, আসার পথেই তারা মারা গেছে। কিভাবে মারা গেল, খাদ্য বিষক্রিয়ায় না সাপের দংশনে না পোকামাকড় অন্য কিছু, এখন কনফার্ম না। তবে খাদ্য বিষক্রিয়া হবে না, হলে অন্যান্য শিশুরাও আক্রান্ত হতো, এটাও ভাবছি। এই জন্যেই ময়নাতদন্তের পাঠানো হয়েছে, রিপোর্ট পর্যন্ত অপেক্ষা করছি। কোম্পানিগঞ্জের পর এবার সিলেট সদরের ধুপাগুলের একটি গ্রামে বাসাবাড়িতে অভিনব পদ্ধতিতে লুকিয়ে রাখা সাদা পাথর উদ্ধার করা হয়েছে। দুপুরে সদর উপজেলার নির্বাহী অফিসার খুশনুর রুবায়েতের নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানিক দল ধুপাগুল এলাকার ক্রাশার মিলগুলোতে অভিযান চালায়। এ সময় মোহালদিক গ্রামের বিভিন্ন বাড়িতে বালু চাপা দেওয়া অবস্থায় সাদা পাথর উদ্ধার করে যৌথ বাহিনী। অভিনব পদ্ধতিতে বাসাবাড়িতে লুটের পাথর সংরক্ষণের পেছনে জড়িতদের চিহ্নিত করে দ্রুতই আইনের আওতায় আনার কথা জানিয়েছেন উপজেলার নির্বাহী কর্মকর্তা। এদিকে গত 3 দিন প্রশাসন অভিযান চালিয়ে লুট হওয়া প্রায় 1 লক্ষ ঘনফুট পাথর জব্দ করা হয়। এর আগে ভোলাগঞ্জে সাদা পাথরের লুটের ঘটনায় শুক্রবার রাতে অজ্ঞাতনামা 1500 থেকে 2000 জনকে আসামি করে মামলা করেছে খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরোর মহাপরিচালক মোহাম্মদ আনোয়ারুল হাবিব। বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করেছি, এই কারণে পাথরগুলা ভাঙ্গা সম্ভব হয় নাই। আপনারা জানেন যে জেলা প্রশাসক স্যারের নির্দেশে আমরা একাধিকবার এই বিদ্যুৎ সংযোগগুলা বিচ্ছিন্ন করেছিলাম, অবৈধ ক্রাশিং মেশিন যেগুলো ছিল। এই কারণে আসলে তারা ভাঙতে পারেনি এবং এটা পার্শ্ববর্তী গ্রামে যখন তারা বুঝলো যে আমরা অভিযান করব, তখন ধুপাগুলের পার্শ্ববর্তী গ্রামে তারা এটা নিয়ে এসেছে। তো আমরা পাথরটা ধরেছি, আমরা এটা ভোলাগঞ্জে ফেরত পাঠাবো এবং আমরা যারা এই কাজের সাথে জড়িত আছে তাদের বিরুদ্ধে আমরা মামলা করব। চিকিৎসা কর্মীদের সুবিধা বাড়ানোর পাশাপাশি বেসরকারি হাসপাতালের মান উন্নয়নে মুনাফার 10% পুনর্বিনিয়োগ করলে বাংলাদেশের মানুষ বিদেশে চিকিৎসার জন্য যাবে না, বরং বিদেশ থেকে অনেকে চিকিৎসা নিতে আসবে বলে মন্তব্য করেন আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল। শনিবার দুপুরে রাজধানীর শহীদ আবু সাইদ আন্তর্জাতিক কনভেনশন সেন্টার মিন্টো রোডে বাংলাদেশ বেসরকারি হাসপাতাল ক্লিনিক এবং ডায়াগনস্টিক মালিক সমিতির বার্ষিক সাধারণ সভায় এসব কথা বলেন তিনি। এ সময় তিনি রোগীদের অভিযোগের কথা জানিয়ে বলেন, দেশের চিকিৎসকরা কথা শুনতে চান না। দরিদ্র রোগীদের অহেতুক টেস্ট দেয়া বন্ধ করার আহ্বান জানান তিনি। এখনই সচেতন না হলে $5 বিলিয়ন বাজার হাতছাড়া হওয়ার শঙ্কা জানিয়ে বলেন, দেশে ভালো চিকিৎসা পেলে মানুষ বিদেশে যাবে না, তাই ভালো চিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা গ্রহণ করতে হবে। আশ্বাস দেন সরকারের পক্ষ থেকে সহযোগিতা দেওয়ারও। আমার খালি অনুরোধ, আপনারা এখন থেকে শুধু প্রফিট যা করেন ওখান থেকে 10% রিইনভেস্ট করার জন্য, আমার কর্মচারী কর্মকর্তার মন ভালো করার জন্য, হসপিটালে খাবারটা ভালো করার জন্য, হসপিটালে পরিষ্কার পরিচ্ছন্নতা বৃদ্ধি করার জন্য 10% প্রফিটটা যদি খালি ওইখানে বিনিয়োগ করেন, আপনাদের ইনশাআল্লাহ আরো প্রফিট হবে। বাংলাদেশে এমন এক সময় আসবে যখন বাংলাদেশে রোগী বিদেশে যাওয়া বন্ধ দূরের কথা, বিদেশ থেকে বাংলাদেশে রোগীরা আসবে চিকিৎসা নিবে। ডাক্তার কথা শুনে না, ডাক্তার রোগীর চেহারা দিকে তাকায়, হ্যাঁ বলেন, এটা বলতে বলতে উনি প্রেসক্রিপশন লেখা শুরু করেন। অনর্থক টেস্ট দেয়, যাওয়ার সাথে সাথে অনেকগুলো টেস্ট দেয়। এই অত্যাচার বন্ধ করেন। মানুষ অনেক গরিব, এখানে লোকজন খুব গরিব আছে, বড় লোকদের গলা কাটান, সমস্যা নাই। গরিব রোগীদেরকে 14-15টা টেস্ট দেওয়ার প্রক্রিয়া বন্ধ করান।
ব্রিটিশদের তৈরি বিকৃত ইতিহাসকে ছুঁড়ে ফেলে দিয়ে নতুন করে মুসলমানদের গৌরবময় ইতিহাস রচনা করতে হবে। ইসলামী ইতিহাসের সঠিক শিক্ষা প্রসারে গুরুত্ব আরোপ করেন আমার দেশ পত্রিকার সম্পাদক ডক্টর মাহমুদুর রহমান। আর যারা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করবে তারাই সংখ্যালঘু বলে মন্তব্য করেন এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ। সকালে রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় গার্ডিয়ান রিচার্স ফাউন্ডেশন আয়োজিত ইসলামিক সম্মেলনে এই মন্তব্য করেন তারা। ইসলামোফোবিয়া মোকাবেলায় ইসলামের সুমহান ইতিহাসের শিক্ষা প্রসারে জোর দিয়েছেন ডক্টর মাহমুদুর রহমান। বলেন, নতুন প্রজন্মকে ভ্রান্ত ইতিহাস নয় বরং মুসলমানদের গৌরবময় ইতিহাস জানাতে হবে। তিনি আরও বলেন, সংস্কৃতি বিপ্লবের মাধ্যমেই সমাজে ইসলাম প্রতিষ্ঠা সম্ভব। আলোচনার শেষে প্রধান বক্তা জনপ্রিয় ইসলামিক স্কলার ডক্টর মিজানুর রহমান আজহারি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী তুলে ধরেন। যারা মাইনরিটি যারা রয়েছে তারা অনিরাপদ বোধ যেন কোনোভাবেই না করে, তারা যেন সবচেয়ে বেশি নিরাপদ আমাদের কাছেই যেন বোধ করে, সেটি আমাদেরকে নিশ্চিত করতে হবে। আমরা বলতে চাই, বাংলাদেশ ধর্মের ভিত্তিতে মাইনরিটি নয়, বরং বাংলাদেশ বিরোধী যারা তারাই হচ্ছে মাইনরিটি। আরসি মজুমদার আপাদমস্তক একজন হিন্দুত্ববাদী ছিলেন এবং আরসি মজুমদারের যে ইতিহাস লেখা হয়েছে সেটা মুসলমানদের বিরুদ্ধে ইতিহাস লেখা হয়েছে। যদি আমরা ইতিহাস পুনর্লিখন না করতে পারি এবং প্রকৃত ইতিহাস আমরা রচনা করতে না পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম মুসলমানদের সম্পর্কে জানতে পারবে না। 15 বছরে তৈরি হওয়া ফ্যাসিবাদী কাঠামো বর্তমান সময়ের রাজনীতিবিদরা ভাঙতে চাচ্ছে না বলে মন্তব্য করেছেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম। এ সময় জুলাইয়ের চেতনাকে ধারণ করে গেল এক বছরে যা হওয়ার কথা ছিল তা হয়নি বলেও দাবি করেন তিনি। সকালে ইসলামী ছাত্র শিবিরের আয়োজনে রংপুরে এইচএসসি পরীক্ষার্থীদের জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। এ সময় বর্তমান রাজনীতিবিদরা আবারও ফ্যাসিবাদ কায়েম করতে চায় কিনা সেই প্রশ্নও তোলেন জাহিদুল ইসলাম। জুলাই ঘোষণাপত্র প্রসঙ্গে শিবির সভাপতি অনেক গুরুত্বপূর্ণ বিষয়ে বাদ পড়েছে বলেছেন। মিডিয়া কর্মী, অনলাইন অ্যাক্টিভিস্ট ও রেমিটেন্স যোদ্ধাদের কথা উল্লেখ না থাকায় ক্ষোভ জানান তিনি। দুঃখজনক বিষয় হলো যে জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কারগুলো গত এক বছরে হয়ে যাওয়ার কথা ছিল এবং ফেসিবাদের যে ফ্রেমিং এখানে তৈরি করা হয়েছে, যে স্ট্রাকচারটা গত 15 বছর তৈরি হয়েছে, এটাকে ভেঙে একটি নতুন জুলাই স্পিরিটকে ধারণ করে একটা প্রেম দাঁড় করানোর কথা ছিল। কিন্তু এখানে দুঃখজনক হলো যে রাজনৈতিক দলগুলোর ভিতরে আমরা সেই সদিচ্ছা, সেই উদারতার ঘাটতি পরিলক্ষিত হয়েছে। বিশেষ করে ঐক্যমত কমিশনের বেশ কিছু রিপোর্ট আমাদের কাছে এসেছে এবং সেখানকার আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে অনেকগুলো বক্তব্য অথবা তাদের ভিতরে যে ডিবেটগুলো হয়েছে সেটা দেখেছি। তো সেখানে আমরা খুবই আশাহত হয়েছি যে আমাদের রাজনীতিবিদ যারা, তারা আসলে এই প্রেমিংটাকে ভাঙতে চাচ্ছেন না কেন জানি। তো এটার মূল কারণ হচ্ছে তারা কি আবার নিজেদের মধ্যে ফ্যাসিবাদের চর্চা অথবা দীর্ঘদিনের যে স্ট্রাকচার, এটার উপর থেকে আবার নতুন করে ফ্যাসিবাদ কায়েম করতে চায় কিনা, এটা যথেষ্ট প্রশ্ন জাগে আমাদের মাঝে। ডাকসু নির্বাচনে ভোট কেন্দ্র পুনর্বিন্যাস হতে পারে বলে জানিয়েছেন চিফ রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক জসিম উদ্দিন। শনিবার বিকেলে ডাকসুর নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ ও গ্রহণ করার 5ম দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে এক সংবাদ সম্মেলনে একথা জানান তিনি। বলেন, শনিবার বিকেল পর্যন্ত ভিপি পদে মনোনয়নপত্র নিয়েছেন 11 জন। এছাড়া জিএস পদে 1 জন সহ 50 জন ফরম নিয়েছেন। এছাড়াও হল থেকে মোট 68 সদস্য ফরম নেওয়া হয়েছে। গত 5 দিনে 50 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। এর ভিতর ভিপি পদে 11 জন, জিএস পদে 1 জন, এজিএস পদে 2 জন, সম্পাদক পদে 20 জন, সদস্য পদে 16 জন, মোট 50 জন মনোনয়নপত্র সংগ্রহ করেছে। কারিগরি ও গবেষণামূলক শিক্ষায় জোর দিয়ে দেশের শিক্ষা ব্যবস্থাকে বদলে দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান ডক্টর SMA ফয়েজ। আর সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন মনে করেন,
বিশ্ববিদ্যালয় পর্যায়ে বাজেট বাড়িয়ে মেধাবীদের বিদেশ থেকে উচ্চ শিক্ষা অর্জন করে দেশে এনে শিক্ষার মান বাড়াতে হবে। রাজধানীতে শিক্ষার সমস্যা ও করণীয় এক আলোচনা সভায় বক্তারা বলেন, শিক্ষা খাতে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে কম অর্থ বরাদ্দ থাকে বাংলাদেশে। বিগত সময়ে সরকার শুধু কনক্রিটের উন্নয়নে বিশ্বাসী ছিল। প্রতি বছর যে হারে জিপিএ 5 পেয়ে পাশ করছে তাতে শুধু মানহীন পাশের অঙ্কই বেড়েছে বলে অভিযোগ করেন তারা। এ সময় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী এহসানুল হক মিলন বলেন, বিগত সরকারের দেখানো পথেই বর্তমান সরকার হাঁটছে, যা দুঃখজনক। আর প্রধান অতিথির বক্তব্যে ডক্টর এস.এম.এ. ফায়েজ বলেন, শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার গুণগত মানের পরিবর্তন আনতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের নাগরিকদেরকে সুশিক্ষিত জাতি গঠনে সহায়তা করার জন্য একটি ট্যালেন্ট পুল গঠন করা হবে। এই ট্যালেন্ট পুল থেকে বাংলাদেশ ফান্ড করে তাদেরকে বিদেশ পাঠাবে এবং তাদেরকে সুশিক্ষিত বানিয়ে বাংলাদেশ সরকার আবার তাদেরকে দেশে নিয়ে এসে আমাদের রিভার্স ব্রেন ড্রেনকে বন্ধ করে এই জাতিকে সামনের দিকে নিয়ে যাবে। কিভাবে নকল মুক্ত করা যায়? আমি মনে করি এই নকল ধরলাম আর জীবনটা শেষ করে দিলাম, এতে নকল মুক্ত হবে না, এটা জীবন শেষ করা হবে। The most important part of a teacher, the most important part of teaching is respecting the sentiment of the students. পঞ্চগড়ের সুকানি সীমান্তের করতোয়া ও সাও নদীর মোহনা থেকে মানিক নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনশৃঙ্খলা বাহিনী জানায়, গেল বৃহস্পতিবার ভোরে সীমান্তে গরু আনতে যায় মানিকসহ 4 জন। সে সময় তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়ে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ ঘটনার পর থেকেই নিখোঁজ ছিল এই 4 জন। আজ নিখোঁজের 2 দিন পর সুকানি সীমান্তের করতোয়া ও সাও নদীর মোহনায় মানিকের মরদেহ ভাসতে দেখে পুলিশ ও বিজিবিকে খবর দেয় স্থানীয়রা। পরে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়। মরদেহের মাথায় গুলির চিহ্ন রয়েছে বলেও জানিয়েছে পুলিশ। এই ঘটনায় এখনও 3 জন নিখোঁজ রয়েছে বলে দাবি স্থানীয়দের। কুষ্টিয়ায় আলাদা অভিযানে আগ্নেয়াস্ত্র সহ প্রায় 10 কোটি টাকার বিভিন্ন চোরাই পণ্য জব্দ করেছে 47 ব্যাটালিয়ন বিজিবি। এ সময় ঘটনার সাথে জড়িত 5 জন চোরা কারবারিকেও আটক করা হয়। বেলা 11:30টায় বিজিবির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। আটককৃত পণ্যের মধ্যে রয়েছে পিস্তল, ম্যাগাজিন, পেন্সিডিল, বিড়ি, কারেন্ট জাল নিষিদ্ধ ওষুধ, এলএসডি ও হেরোইন। জব্দকৃত পণ্যের বাজার মূল্য প্রায় 10,71,17,200 টাকা। 47 বিজিবি কুষ্টিয়া ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব মুর্শিদ রহমান এই তথ্য নিশ্চিত করে জানান, অবৈধ চোরা কারবারিদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। এই অভিযান আগামীতেও অব্যাহত থাকবে। প্রথমবারের মতো দেশে অনুষ্ঠিত হলো ময়লা কুড়ানোর প্রতিযোগিতা স্পো গুমি ওয়ার্ল্ড কাপ। বিশ্বে এই প্রতিযোগিতা আগে আরও একবার হলেও বাংলাদেশে এমন আয়োজন এবারই প্রথম। এর মাধ্যমে জাপানে শুরু হতে যাওয়া পরবর্তী স্পোগমি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিনিধিত্ব নির্বাচন করা হবে। আয়োজকরা জানান, ফাইনালে 7টি দল অংশ নেবে। এই 7 দলের মধ্যে একটি দল জাপানে বাংলাদেশের প্রতিনিধিত্ব করবে। রাজধানীর উত্তরা 18 নম্বর সেক্টরের সন্ধ্যা মালতী প্লেয়িং ফিল্ডে আয়োজিত স্পোগমি কোয়ালিফায়ারের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটির প্রশাসক মোহাম্মদ এজাজ। তিনি বলেন, সিটি কর্পোরেশনের জনবল ঘাটতি আছে। স্বল্প জনবলে ময়লা পরিষ্কার করা হলেও 2 ঘন্টার মধ্যে শহর আবারও নোংরা হয়। শিগগিরই সিটির ময়লা পরিষ্কারে বড় অভিযান চালানোর কথাও জানান তিনি। তা আমরা রিসেন্টলি সিদ্ধান্ত নিয়েছি পরিবেশ অধিদপ্তর এবং আমরা মিলে আমরা কিছু বড় ড্রাইভ করব পুরো ঢাকা শহর ব্যাপী। যারা নোংরা করবেন তাদেরকে আমরা পানিশমেন্ট করব। তাহলে এক ধরনের সচেতনতা তৈরি হবে যে নোংরা করাটা আসলে আমরা যেটাকে বলি যে একটা ফ্রি শহরের একটা ফ্রি রিসোর্সকে আমরা যার মতো করে ইউজ করলে এটা ট্র্যাজেডি অফ দ্য কমন্স হয়। তো সুতরাং এই শহরের যে ট্র্যাজেডি অফ দ্য কমন্স এটা যেন না হয় সেটার আসলে প্রক্রিয়া শুরু করা লাগবে। বগুড়ায় দুধের গুণগত মান নির্ণয় ও দুগ্ধজাত পণ্যের বাজার বৃদ্ধির লক্ষ্যে আধুনিক প্রযুক্তি ভিত্তিক 20টি মিল্ক ডিভাইস বিতরণ করা হয়েছে। দুপুরে গাবতলী উপজেলার নাড়ুয়া মালা এলাকায় এই উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ডক্টর রফিকুল ইসলাম। পরে 20টি মিল্ক ডিভাইস বিতরণ করা হয়। ডিভাইসগুলো মূলত বিভিন্ন মিল্ক চিলিং সেন্টারে বসানো হবে। এর মাধ্যমে দুধের মধ্যে চর্বি, পানি, ল্যাকটোজেন সহ অন্যান্য উপাদানের সঠিক পরিমাণ সহজেই নির্ণয় করা সম্ভব হবে। ফলে দুধের ভেজাল রোধ, পুষ্টিমান যাচাই এবং ভোক্তাদের আস্থা অর্জন সহজ হবে। সরকারের পল্লী কর্মসহায়ক ফাউন্ডেশন, ইফাদ ও ডানিডার আর্থিক ও কারিগরি সহায়তায় স্থানীয় বেসরকারি উন্নয়ন সংস্থা গ্রাম উন্নয়ন কর্ম ডিভাইসগুলোর রক্ষণাবেক্ষণ ও কার্যক্রম পরিচালনা করবে। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পুতিনের সঙ্গে বৈঠকের পর এবার ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি ও ন্যাটো জোটের নেতাদের সঙ্গে ফোনে কথা বলেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেয়া একটি পোস্টে জেলনস্কি বলেন, সোমবার ওয়াশিংটন যাবেন তিনি। ট্রাম্প পুতিন বৈঠকের পর প্রথম প্রতিক্রিয়ায় সেই পোস্টে জেলেনস্কি জানিয়েছেন, রাশিয়া ইউক্রেন যুক্তরাষ্ট্র ত্রিপক্ষীয় বৈঠকের বিষয়ে ট্রাম্পের প্রস্তাবকে সমর্থন করেন তিনি। বলেন, মূল বিষয়গুলো বিশ্ব নেতাদের সামনে আলোচনা হওয়া উচিত। নিরাপত্তা নিশ্চিত করার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে ইউরোপীয় নেতাদের যুক্ত করা খুবই গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন তিনি। ফোনে ট্রাম্প প্রায় 1.5 ঘন্টা কথা বলেন, যার মধ্যে 1 ঘন্টা কথা বলেন জেলেনস্কির সঙ্গে। পরবর্তী আধা ঘন্টায় সেই ফোনালাপে যুক্ত হন ন্যাটো জোটের নেতারা। ট্রাম্প পুতিন বৈঠক থেকে কোনো সমাধান না আসায় মোটেও অবাক হননি আলাস্কায় ইউক্রেনের সমর্থনে জড়ো হওয়া বিক্ষোভকারীরা। বরং তারা মনে করেন ইউক্রেনকে বাদ দিয়ে যুদ্ধ বন্ধের আলোচনায় সমাধান আসবে না। শুক্রবার ট্রাম্প পুতিন বৈঠক চলাকালে আলাস্কার অ্যাঙ্কোরেজে জড়ো হন একদল ইউক্রেনপন্থী মার্কিন নাগরিক। বিশাল এক পতাকা নিয়ে কিয়েভের প্রতি সমর্থন প্রদর্শন করেন তারা। এ সময় ট্রাম্পের বিরুদ্ধে স্লোগান দিয়েছেন কেউ কেউ। অনেকের হাতে ছিল ট্রাম্প পুতিন বিরোধী প্ল্যাকার্ড। বিক্ষোভকারীরা বলেন, আলোচনার মাধ্যমে কূটনৈতিক সমাধান চান তারা। ইউক্রেনের সংঘাত বন্ধ করে দেশটিতে শান্তি ফেরানোর দাবি জানিয়েছেন বিক্ষোভকারীরা। That's nothing new. We didn't expect to see anything become of this meeting, other than the two got together for the first time in 4 years. So it's, maybe, if these two people, which we don't care much for either, maybe, some diplomacy is coming about. Obviously, they weren't going to be able to make a deal without Zelensky being there, and I think one of the reasons he wasn't invited is I don't personally feel like Trump or Putin were really interested in making a deal to begin with. আলজেরিয়ায় বাস নদীতে পড়ে অন্তত 18 জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত 23 জন। দেশটির সিভিল ডিফেন্স ইউনিট বা দমকল বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, ওয়েদ আল হেরেক নদীতে একটি যাত্রীবাহী বাস পড়ে গিয়ে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 4 জন নারী, আহতদের মধ্যে 3 জনের অবস্থা গুরুতর। মরদেহ চিহ্নিত করতে কাজ করছে দেশটির পুলিশ। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। এই ঘটনায় নিহতদের পরিবারের প্রতি শোক জানিয়েছেন আলজেরিয়ার প্রেসিডেন্ট আবদেল মাজিদ তেবুন। এবার খেলার প্রসঙ্গ। অনূর্ধ্ব-23 এশিয়ান কাপ বাছাই পর্বের ম্যাচের আগে নিজেদের প্রস্তুতিতে বাহরাইনের কঠোর অনুশীলন করছে বাংলাদেশ দল। বাহরাইনের অসহনীয় গরমে দ্বিতীয় দিনের মতো খেলোয়াড়দের দীর্ঘক্ষণ বল দখলে রাখার কৌশল সহ বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেছেন সাইফুল বারী টিটু। তাদের ট্যালেন্ট কীভাবে কাজে লাগানো যায় এবং আমরা মূলত রেডি হচ্ছি। আপনারা জানেন যে আগামী দুই দিন পরেই আমরা বাহরাইন অনূর্ধ্ব-23 সাথে খেলতে যাচ্ছি। সো ওদের সম্পর্কে আমাদের জানা আছে। সো ওভারঅল টেকটিক্যাল সেশন হচ্ছে এবং ছেলেরা ভালো করছে। মূল নারী দলের পর অনূর্ধ্ব-20 দলের মেয়েরাও জয় করেছে আঞ্চলিক শ্রেষ্ঠত্বের আসর সাফ চ্যাম্পিয়নশিপ। এবার সেই একই লক্ষ্য নিয়ে মাঠে নামছে অনূর্ধ্ব-17 দলের ফুটবলাররা। ভুটানে অনুষ্ঠিতব্য অনূর্ধ্ব-17 সাফে অংশ নিচ্ছে 4 দেশ। স্বাগতিক ভুটান আর বাংলাদেশে ছাড়াও আছে ভারত এবং নেপাল। টুর্নামেন্টে দলকে শিরোপা এনে দেওয়ার ব্যাপারে আশাবাদী দলের খেলোয়াড় উম্মে কুলসুম।
প্রথম দিনের অনুশীলন শেষে উম্মে কুলসুম জানালেন পুরো দলই সাফল্য পেতে আত্মবিশ্বাসী। আর দলের ম্যানেজার মাহমুদা আক্তারের ভাষ্য, কন্ডিশনের সঙ্গে মানিয়ে নেওয়াটাই মেয়েদের সামনে বড় চ্যালেঞ্জ। তবে সেই চ্যালেঞ্জও উতরে যাবে মেয়েরা, এমনই বিশ্বাস তার। আমাদের টার্গেট ফাইনাল খেলবো আর চ্যাম্পিয়ন হবো ইনশাল্লাহ। আজকে প্রথম দিন যেহেতু প্র্যাকটিস করছি, একটু কষ্ট হয়েছে, তো আমরা নেক্সট দিন প্র্যাকটিস করলে ওয়েদারের সাথে আমরা চেষ্টা করব খাপ খাওয়ানোর। আমি মনে করি যেহেতু আমরা 3 থেকে 4 দিন আগে এসেছি, অবশ্যই প্লেয়াররা ওয়েদারের সাথে খাপ খাওয়াতে পারবে, কারণ আমাদের ফার্স্ট ম্যাচটাই হচ্ছে ভুটানের সাথে, প্রতিটা ম্যাচই ইম্পর্টেন্ট। ইনজুরি কাটিয়ে 2 সপ্তাহ পর মাঠে ফিরেছেন লিওনেল মেসি। আগামী ম্যাচে লস অ্যাঞ্জেলেসের গ্যালাক্সির বিপক্ষে পাওয়া যাবে এই আর্জেন্টাইনকে। বুধবার থেকে দলের সাথে পুরোদমে অনুশীলনে যোগ দিয়েছেন লিওনেল মেসি। লিগস কাপের ম্যাচে নেকাক্সার বিপক্ষে গত 2 আগস্ট হ্যামস্ট্রিংয়ে চোট পান মেসি। সেই ম্যাচের শুরুতেই তাকে মাঠ থেকে তুলে নিয়েছিলেন ইন্টার মিয়ামি কোচ। তখন মাসখানেক মাঠের বাইরে থাকতে হবে বলা হলেও মেসি খুব দ্রুত সেরে উঠেছেন। 8 বারের ব্যালন ডিওর জয়ী তারকা এই মৌসুমেও আছেন দারুণ ছন্দে। এখন পর্যন্ত 18 ম্যাচে তার গোল 18টি, যা এবারের মৌসুমে মেজর লিগ সকারের সর্বোচ্চ। সতীর্থদের দিয়ে করিয়েছেন 9 গোল। অস্ট্রেলিয়ার সাবেক অধিনায়ক এবং কোচ বব সিম্পসন মারা গেছেন। অজি ক্রিকেটের প্রথম পূর্ণাঙ্গ কোচ সিম্পসন শনিবার সিডনিতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। বিশ্ব ক্রিকেটে অস্ট্রেলিয়ার একক আধিপত্যের শুরু হয়েছিল বব সিম্পসনের কোচিং দর্শনেই। 80 এবং 90-এর দশকে অ্যালেন বর্ডার এবং মার্ক টেইলরের নেতৃত্বাধীন অস্ট্রেলিয়া দলের কোচ ছিলেন সিম্পসন। কোচ হিসেবে অস্ট্রেলিয়ান ক্রিকেটকে 1987 সালে প্রথম বিশ্বকাপও এনে দিয়েছিলেন সিম্পসন। সেই সঙ্গে অস্ট্রেলিয়ান ক্রিকেটে নতুন এক প্রজন্ম গড়ে উঠেছিল তার হাত ধরেই। কোচ সিম্পসন দারুণভাবে সফল ছিলেন খেলোয়াড়ি জীবনেও। অস্ট্রেলিয়ার ব্যাগি গ্রিন ক্যাপে খেলেছেন 62 টেস্ট ম্যাচ, করেছেন 4869 রান, সেই সঙ্গে ছিল 71 উইকেটও। কিংবদন্তি এই ক্রিকেটার ও কোচের প্রয়াণে ক্রিকেট বিশ্বে নেমে এসেছে শোকের ছায়া। রাজধানীর পূর্বাচলে মাইলস্টোনের শিক্ষার্থীদের স্মরণে চিঠি উৎসব চলছে। সেখানে আছেন সহকর্মী আতিক মেজবা লগ্ন। সরাসরি চলে যাচ্ছি সেখানে। লগ্ন, চিঠি উৎসবে কারা কারা অংশ নিয়েছেন, আয়োজনের বিস্তারিত জানাবেন। মোর্শেদ মাইলস্টোন ট্র্যাজেডির যে শিশুরা আসলে আকাশের তারা হয়ে গিয়েছেন, অর্থাৎ যারা মৃত্যুবরণ করেছেন, তাদের স্মরণে কিন্তু চিঠি উৎসব। এটা মূলত শিশুরা যারা রয়েছেন এবং অভিভাবকরা যারা রয়েছেন তাদেরকে ঘিরেই কিন্তু আজকের এই আয়োজন। আমি আসলে একটু দেখাতে চাই পুরো জায়গাটা। আসলে এখানে যে চিঠিগুলোকে সুন্দরভাবে গুচ্ছিত অবস্থায় রাখা হয়েছে, প্রদর্শিত করা হচ্ছে, প্রদর্শনীর মাধ্যমে আসলে শিশুরা তাদের বন্ধুসুলভ যারা সহপাঠী বা একই বয়সে যারা আসলে অকালেই যাদের জীবন ঝরে গেছে, তাদের বিষয়টিকে মাথায় রেখেই কিন্তু মূলত এখানে চিঠির প্রদর্শনী করা হচ্ছে। এখানে শিশুরা আসছেন, অভিভাবকরা আসছেন, যারা আসলে সুধীজনেরা যারা আসলে বিভিন্ন সময় আসলে পুরো বিষয়টাতে ব্যথিত অবস্থায় রয়েছেন, সে ধরনের দর্শনার্থীদেরকে আমরা দেখেছি। কেউ আবার নিজেদের মুঠোফোনে বা স্মার্টফোনে হচ্ছে সেই চিঠিগুলোকে রাখছেন এবং সেই চিঠিগুলোর মাধ্যমে একটা বার্তা দেওয়া হচ্ছে, যে বার্তার মাধ্যমে আসলে জানানো হচ্ছে বা বলা হচ্ছে যারা আসলে অকালেই যাদের জীবন ঝরে গেছে তাদের জীবনের প্রতি সহমর্মিতা জ্ঞাপন করেই কিন্তু মূলত পুরো আয়োজনটা করা হয়েছে। এবং এই আয়োজনের মাধ্যমে তারা আদতে যে জিনিসটিকে প্রকাশ করছে সেটি হচ্ছে যারা আসলে পরপারে চলে গেছে তারা যেন উপর থেকে দেখেন এবং শুভকামনা জ্ঞাপন করেন। তো এই ছিল মোর্শেদ এখান থেকে সর্বশেষ। রাজধানীর পূর্বাচলে মাইলস্টোনের শিক্ষার্থীদের স্মরণে চিঠি উৎসবের সবশেষে জানাচ্ছিলেন লগ্ন। শেষ করছি এখন চারদিক। এতক্ষণ সাথে থাকার জন্য সকলকে ধন্যবাদ।